আজকে আমরা একটা দারুণ বিষয় নিয়ে কথা বলবো, মানসিক আবেগ নিয়ন্ত্রণের শিল্প। মানে এমন কিছু মনস্তাত্ত্বিক অভ্যাস নিয়ে আমরা জানব যা আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে সাহায্য করে। এই পুরো আলোচনাটাকে আমরা 4টা ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে আমরা বুঝব আমাদের ভেতরের সেই অদৃশ্য মানসিক লড়াইটাকে। তারপর দেখব কিভাবে আমাদের দৃষ্টিভঙ্গি বদলানো যায়। এরপর শিখব বাইরের পরিস্থিতিকে সামলানোর কৌশল। আর সবশেষে কিভাবে একটা অটল মানসিক শক্তি তৈরি করা যায় সেই অভ্যাসগুলো জানব। তো আমাদের আলোচনার প্রথম ধাপ হলো সেই অদৃশ্য মানসিক যুদ্ধটা, যেটা আমরা সবাই কম বেশি নিজের ভেতরে লড়ে থাকি। এটা আসলে ট্রিগার হওয়া আর রিয়্যাক্ট করার বিরুদ্ধে একটা নীরব লড়াই। এমন অভিজ্ঞতা তো অনেকেরই হয়, তাই না? যেখানে হঠাৎ করে হৃদস্পন্দন বেড়ে যায়, চিন্তাগুলো মাথার মধ্যে শুধু ঘুরপাক খেতে থাকে, আর সামান্য একটা কথাই যেন পুরো দিনটা নষ্ট করে দেয়। ঠিক এটাই হলো সেই মানসিক চাপের চরম মুহূর্ত। এখানে একটা জরুরি কথা মনে রাখতে হবে, আবেগ নিয়ন্ত্রণ কিন্তু কোনো জন্মগত প্রতিভা নয়, বুঝলেন? এটা আসলে একটা দক্ষতা যা নিয়মিত অনুশীলনের মাধ্যমে যে কেউ অর্জন করতে পারে। এটা কোনো বিশেষ গুণের ব্যাপার নয়, বরং সঠিক প্রশিক্ষণের বিষয়। আচ্ছা, এবার আমরা এমন কিছু কৌশল নিয়ে আলোচনা করব যা আমাদের চিন্তাভাবনার ধরনটাকেই বদলে দিতে পারে। এই অভ্যাসগুলো আমাদের সেই মানসিকতাকে পরিবর্তন করতে সাহায্য করবে যা আমাদের আবেগপ্রবণ করে তোলে। আমাদের প্রথম অভ্যাসটা হলো নিজের ইগো বা অহংকারকে বাইরের যে কোনো ঘটনা থেকে একদম আলাদা করে দেখা। চলুন দেখি এর মানেটা আসলে কি। এই কনসেপ্টটাকে বলা হয় ইমোশনাল ডিসেন্টারিং। সোজা কথায় কোনো ঘটনাকে ব্যক্তিগতভাবে না নিয়ে শুধু একটা ঘটনা হিসেবে দেখা। নিজেকে শুধু প্রশ্ন করতে হবে, এই পরিস্থিতিটা কি সত্যি আমাকে নিয়ে, নাকি এটা অন্য কারোর ভেতরের অস্থিরতার একটা প্রতিফলন মাত্র? একজন প্রাচীন চিন্তাবিদ কিন্তু দারুণ একটা কথা বলে গেছেন। কষ্ট কোনো জিনিসের কারণে হয় না, বরং সেই জিনিসটা সম্পর্কে আমাদের ধারণার কারণে হয়। কথাটা খুব সত্যি, তাই না? কোনো ঘটনা নয়, বরং সেটাকে আমরা কিভাবে দেখছি সেটাই আমাদের মানসিক কষ্টের মূল কারণ। এবার আসা যাক আমাদের দ্বিতীয় অভ্যাসে। এটা হলো নিজের অনুভূতির ওপর ফোকাস না করে সেই চিন্তাগুলোর ওপর মনোযোগ দেওয়া যা ওই অনুভূতিগুলো তৈরি করছে। এটাকে বলা হয় কগনিটিভ রিফ্রেমিং, মানে ভালো অনুভব করার চেষ্টার বদলে আরও ভালোভাবে চিন্তা করার উপর জোর দেওয়া। ভাবুন তো, অনুভূতিগুলো হলো সমুদ্রের ঢেউয়ের মতো, আর আপনার চিন্তাভাবনা হলো একটা জাহাজ। আপনি যদি জাহাজটাকে ঠিকভাবে চালাতে পারেন, তাহলে যে কোনো মানসিক ঝড়ই সামলানো সম্ভব। আমাদের তৃতীয় অভ্যাসটা হল আবেগকে কোনো বড় গল্প বা কারণের সাথে না জুড়ে শুধু একজন দর্শকের মতো সেটাকে পর্যবেক্ষণ করা। অনুভূতিগুলো অনেকটা আবহাওয়ার মতো, তাই না? এরা আসে আবার চলেও যায়। এদেরকে পুরো দিনটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা দেওয়ার কোনো মানেই হয় না। সব অনুভূতির পেছনেই যে কোনো বড় কারণ থাকতে হবে এমনটা নয়। অনেক সময় কোনো গভীর সমস্যা ছাড়াই কিন্তু আমাদের উদ্বেগ বা দুঃখ লাগতে পারে, আর সেটা খুবই স্বাভাবিক। বেশ, ভেতরের জগৎ তো না হয় গোছানো গেল, কিন্তু বাইরের প্রতিক্রিয়ার কি হবে? চলুন এবার আমরা সেই অভ্যাসগুলো নিয়ে কথা বলবো যা আমাদের বাহ্যিক আচরণ এবং যোগাযোগকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। স্ক্রিনে তাকালে দুই ধরনের অবস্থার পার্থক্যটা পরিষ্কার বোঝা যায়। একটা হলো রিঅ্যাক্টিভ বা আবেগপ্রবণ, যেটা খুব দ্রুত আর সহজাত, আর অন্যটা হলো রেসপন্সিভ বা বিবেচনাপ্রসূত, যা ধীর, কৌশলগত এবং অনেক বেশি বিচক্ষণ। আমাদের চতুর্থ অভ্যাসটা হলো কোনো আবেগঘন পরিস্থিতির সূত্রপাত এবং তার প্রতিক্রিয়ার মধ্যে যে সময়টা, সেটাকে ইচ্ছাকৃতভাবে একটু বাড়িয়ে দেওয়া। একে বলা হয় থামার শক্তি বা পাওয়ার অফ পজ। প্রথমে আবেগের ঢেউটাকে স্বীকার করুন, তারপর ইচ্ছাকৃতভাবে একটু থামুন, আর সবশেষে সিদ্ধান্ত নিন যে আদৌ কোনো উত্তর দেওয়ার প্রয়োজন আছে কিনা। মনে রাখবেন, মানসিক অস্থিরতা শান্তির সবচেয়ে বড় শত্রু, আর প্রতিক্রিয়া জানাতে দেরি করার মধ্যেই কিন্তু আসল শক্তিটা লুকিয়ে থাকে। আমাদের পঞ্চম অভ্যাসটি হল নিজেকে সবসময় ব্যাখ্যা করা বা প্রমাণ করার যে তাগিদ, সেটা থেকে মুক্তি দেওয়া। আপনার কাজকেই আপনার হয়ে কথা বলতে দিন। আসল শান্তি তো তখনই আসবে যখন কেউ ভুল বুঝলেও আপনি স্থির থাকতে পারবেন। যারা বারবার ব্যাখ্যা চায় তারা আসলে আপনার দুর্বলতা খোঁজে। সত্যিকারের আত্মসম্মান আসে নিজের কাজ আর আচরণের মাধ্যমে, কথার ফুলঝুরিতে নয়। এতক্ষণ তো আমরা তাৎক্ষণিক কিছু কৌশলের কথা বললাম। এবার এমন কিছু দীর্ঘমেয়াদী অভ্যাস নিয়ে কথা হবে যা সময়ের সাথে সাথে আমাদের ভেতরে একটা অটল শক্তি গড়ে তুলতে সাহায্য করবে। ষষ্ঠ অভ্যাসটি হল নিজের ভেতরের শান্তিকে রক্ষা করার জন্য একটা মনস্তাত্ত্বিক সীমানা বা বাউন্ডারি তৈরি করা। এটাকে একটা ভেতরের প্রাচীর হিসেবে ভাবতে পারেন। এটা একটা সচেতন সীমানা, যেটা ঠিক করে দেয় কোন বিষয়গুলো আমাদের মানসিক এবং আবেগিক জগতে ঢুকতে পারবে আর কোনগুলো পারবে না।
শেষ 3টি অভ্যাস হল মানসিক শক্তি বাড়ানোর জন্য কিছু সক্রিয় ট্রেনিং। 7ম অভ্যাস অসম্মানের জন্য প্রস্তুত থাকা। যদি অপ্রত্যাশিত সমালোচনার জন্য মানসিকভাবে তৈরি থাকা যায় তাহলে সেটা আপনাকে হঠাৎ করে আঘাত করতে পারবে না। 8ম অভ্যাস ইচ্ছাকৃতভাবে অস্বস্তির অনুশীলন করা, যেমন মাঝে মাঝে ইচ্ছে করে নীরব থাকা বা ছোটখাটো চ্যালেঞ্জ নেওয়া। এটা সহনশীলতা বাড়ায়। আর 9ম অভ্যাস প্রতিটি আবেগপ্রবণ ভুলকে ব্যর্থতা হিসেবে না দেখে শেখার সুযোগ হিসেবে দেখা। প্রতিটি ভুল হল নিজেকে আরও উন্নত করার জন্য মূল্যবান ডেটা। এই যে এত কোলাহলের একটা দুনিয়া, এখানে শান্ত থাকাটা কিন্তু নিষ্ক্রিয়তা নয়, এটা আসলে এক ধরনের বিদ্রোহ, বিশৃঙ্খলার মধ্যেও নিজের শক্তি ধরে রাখার এক দারুণ প্রতীক। শেষে শুধু একটা প্রশ্ন রেখে যাচ্ছি, একবার ভাবুন তো, নিজেকে নিয়ন্ত্রণ করার দক্ষতায় যদি চূড়ান্ত শক্তি হয়ে ওঠে তখন কি হবে?